তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ, পুতুলেরই বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। যে পংক্তি দুটো দিয়ে শুরু করেছি সেই পংক্তি দুটো পল্লীকবি জসীমউদ্দীনের বিখ্যাত কবর কবিতা থেকে নেয়া। কলেজে অধ্যয়নরত অবস্থাতেই কবি তাঁর এই আলোচিত কবর কবিতাটি রচনা করেছিলেন। পরে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে কবিতাটি প্রবেশিকার বাংলা পাঠ্য বইয়ে স্থান পায়। কবিতাটি ১৯২৫ সালে তৎকালীন কল্লোল পত্রিকায় প্রথম প্রকাশিত হয়, অর্থাৎ কবিতাটি ১০০ বর্ষ অতিক্রম করেছে। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, ৩০ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই তবু। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা। সোনালি উষার সোনামুখ তার আমার নয়নে ভরি, লাঙল লইয়া খেতে ছুটিতাম গায়ের ও পথ ধরি। যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত, এ কথা লইয়া ভাবি সাব মোরে তামাশা করিত শত। এমনই করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোটখাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেনু দিশে। বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা, আমারে দেখিতে যাইও কিন্তু উজানতলির গা। শাপলার হাটে তরমুজ বেচি ২ পয়সা করি দেরি, পুতির মালার ১ ছড়া নিতে কখনো হতো না দেরি। ১.৫ পয়সার তামাক এবং মাজন লইয়া গাঁটে সন্ধ্যা বেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে। হেসো না হেসো না শোনো দাদু, সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখিতিস যদি চেয়ে। নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া, এতদিন পরে এলে। পথ পানি চেয়ে আমি যে হেথায় কেঁদে মরি আঁখি জলে। আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায়। কবর দেশেতে ঘুমাইয়ে রয়েছে নিঝুম নিরালায়। হাত জোর করে দোয়া মাং দাদু, আয় খোদা দয়াময়। আমার দাদির তরেতে যেন গো ব্যস্ত নসিব হয়। তারপর এই শূন্য জীবনে যত কাটিয়াছি পারি, যেখানে যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি। শত কাফনের শত কবরের অঙ্ক হৃদয়ে আঁকি, গনিয়া গনিয়া ভুল করে গনি সারা দিন রাত জাগি। এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গড়িয়া দিয়াছি কত সোনামুখ নাওয়ায় চোখের জলে। মাটিরে আমি যে বড় ভালোবাসি, মাটিতে লাগায়ে বুক। আয় আয় দাদু, গলা গলি ধরে কেঁদে যদি হয় সুখ। এইখানে তোর বাপজি ঘুমায়, এইখানে তোর মা। কাঁদছিস তুই, কি করিব দাদু, পরাণ যে মানে না। সেই ফাল্গুনে বাপ তোর এসে কহিল আমারে ডাকি, বাজান আমার শরীর আজিকে কি যে করে থাকি থাকি। ঘরের মেঝেতে শোকটি বিছায়ে কহিলাম বাছা শো। সেই শোয়া তার শেষ শোয়া হবে তাহা কি জানি তো কেউ। গোরের কাফনে সাজায়ে তাহারে চলিলাম যবে বয়ে। তুমি যে কহিলা বাজানেরে মোর, কোথা যাও দাদু লয়ে। তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে। সারা দুনিয়ায় যত ভাষা আছে
কেঁদে ফিরে গেল দুঃখে। তোমার বাপের লাঙল জোয়াল দুহাতে জড়ায়ে ধরি, তোমার মায়ে যে কতই কাঁদিত সারা দিনমান ভরি। গাছের পাতারা সেই বেদনায় বুনো পথে যেত ঝরে, ফাল্গুনি হাওয়া কাঁদিয়া উঠিত শুনো মাঠখানি ভরে। পথ দিয়া যেত গেয় পথিকেরা মুছিয়া যাইত শোক, চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শোক। আথালে দুইটি জোয়ান বলদ সারা মাঠ পানে চাহি, হাম্বা রবেতে বুক ফাটাইত নয়নের জলে নাহি। গলাটি তাদের জড়ায়ে ধরিয়া কাঁদিত তোমার মা, চোখের জলের গহীন সায়ারে ডুবাই সকল গা। উদাসিনী সেই পল্লী বালার নয়নের জল বুঝি, কবর দেশের আন্ধার ঘরে পথ পেয়েছিল খুঁজি। তাই জীবনের প্রথম বেলায় ডাকিয়া আনিল সাঁঝ, হায় অভাগিনী আপনি পড়িল মরণ বিষের তাজ। মরিবার কালে তোরে কাছে ডেকে কহিল বাছারে যাই, বড় ব্যথা রইল দুনিয়াতে তোর মা বলিতে কেহ নাই। দুলাল আমার জাদুরে আমার লক্ষ্মী আমার ওরে, কত ব্যথা মোর আমি জানি বাছা ছাড়িয়া যাইতে তোরে। ফোঁটায় ফোঁটায় দুইটি গণ্ড ভিজাই নয়ন জলে, কি জানি আশিস করে গেল তোরে মরণ ব্যথার ছলে। ক্ষণ পরে মোরে ডাকিয়া কহিল আমার কবর গায়, স্বামীর মাথার মাথাল খানিরে ঝুলাইয়া দিও বাঁয়। সেই সে মাথাল পচিয়া গলিয়া মিশেছে মাটির সনে, পরাণের ব্যথা মরে নাকো সেজে কেঁদে ওঠে ক্ষণে ক্ষণে। জোর মানিকেরা ঘুমায়ে রয়েছে এইখানে তরু ছায়, গাছের শাখারা স্নেহের মায়ায় লুটায়ে পড়েছে গায়। জোনাকি মেয়েরা সারা রাত জাগি জ্বালাইয়া দেয় আলো, ঝিঝিরা বাজায় ঘুমের নুপুর কত যেন বেশি ভালো। হাত জোর করে দোয়া মাং দাদু রহমান খোদা আয়, ব্যস্ত নসিব করিও আজিকে আমার বাপ ও মাই। এইখানে তোর বুজির কবর পরীর মতন নেই, বিয়ে দিয়েছিনু কাজীদের ঘরে বনিয়াদি ঘর পেয়ে। এত আদরের বুজিরে তাহারা ভালোবাসিত না মোটে, হাতেতে যদিও না মারিত তারে শত যে মারিত ঠোঁটে। খবরের পর খবর পাঠাতো দাদু যেন কাল এসে, দুদিনের তরে নিয়ে যায় মোরে বাপের বাড়ির দেশে। শ্বশুর তাহার কসাই চামার, চাহে কি ছাড়িয়া দিতে, অনেক কহিয়া সেবার তাহারে আনিলাম এক শীতে। সেই সোনামুখ মলিন হয়েছে ফোটে না সেথায় হাসি, কালো দুটি চোখে রহিয়া রহিয়া অশ্রু উঠেছে ভাসি। বাপের মায়ের কবরে বসিয়া কাঁদিয়া কাটাত দিন, কে জানিত হায় তাহারও পরাণে বাজিবে মরণ দিন। কি জানি পচানো জ্বরেতে ধরিল আর উঠিল না ফিরে, এইখানে তারে কবর দিয়েছি দেখে যাও দাদু ধীরে। ব্যথা তুরা সেই হতভাগিনী রে বাসে নাই কেহ ভালো, কবরে তাহার জড়ায়ে রয়েছে বুনো ঘাসগুলি কালো। বনের ঘুঘুরা উহু উহু করি কেঁদে মরে রাত দিন, পাতায়ে পাতায়ে কেঁপে ওঠে যেন তারি বেদনার দিন। হাত জোর করে দোয়া মাং দাদু আয় খোদা দয়াময়, আমার বুজির তরেতে যেন গো ভেস্ত নসিব হয়।
হেথায় ঘুমায় তোর ছোট ফুপু 7 বছরের মেয়ে। রামধনু বুঝি নেমে এসেছিল ভেস্তের দ্বার বেয়ে। ছোট বয়সে মায়েরে হারাই কি জানি ভাবিত সদা, অতটুকু বুকে লুকাইয়াছিল কে জানিত কত ব্যথা। ফুলের মতন মুখখানি তার দেখিতাম যবে চেয়ে, তোমার দাদির ছবিখানি মোর হৃদয়ে উঠিত ছেয়ে। বুকেতে তাহারে জড়াই ধরিয়া কেঁদে হইতাম সারা, রঙিন সাজেরে ধুয়ে মুছে দিত মোদের চোখের ধারা। একদিন গেনু গজনার হাটে তাহারে রাখিয়া ঘরে, ফিরে এসে দেখি সোনার প্রতিমা লুটায়ে পথের পরে। সেই সোনামুখ গোলগাল হাত সকলে তেমন আছে, কি জানি সাপের দংশন পেয়ে মা আমার চলে গেছে। আপন হস্তে সোনার প্রতিমা কবরে দিলাম গাড়ি। দাদু ধর ধর বুক ফেটে যায়, আর বুঝি নাহি পারি। এইখানে এই কবরের পাশে আরো কাছে আয় দাদু, কথা কোষ না কো, জাগিয়া উঠিবে ঘুম ভোলা মোর জাদু। আস্তে আস্তে খুঁড়ে দেখো দেখি কঠিন মাটির তলে, দিন দুনিয়ার ভেস্ত আমার ঘুমায় কিসের ছলে। ওই দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে, অমনি করিতে লুটায়ে পড়িতে বড় সাধ আজ জাগে। মসজিদ হইতে আজান হাঁকিছে বড় সকরুণ সুর, মোর জীবনের রোজ কিয়ামত ভাবিতেছি কত দূর। জোর হাত দাতু মুনাজাত কর, আয় খোদা রহমান, ভেস্ত নসিব করিও সকল মৃত্যু ব্যথিত প্রাণ। ভেস্ত নসিব করিও সকল মৃত্যু ব্যথিত প্রাণ। 1903 সালের 1 জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলানায় কবি জসিমউদ্দিনের জন্ম। বাবার বাড়িও ছিল একই জেলার গোবিন্দপুর গ্রামে। বাবা আনসারউদ্দিন মোল্লা, মা আমিনা খাতুন। বাবা পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন। কবির পারিবারিক পূর্ণ নাম মোহাম্মদ জমির উদ্দিন মোল্লা, কিন্তু জসিমউদ্দিন নামেই তিনি সবার কাছে পরিচিত। ফরিদপুর ওয়েলফেয়ার স্কুল ও পরে ফরিদপুর জেলা স্কুলে পড়ালেখা করে 1921 সালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিষয় নিয়ে 1929 সালে স্নাতক এবং 1931 সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। 1933 সালে কবি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডক্টর দীনেশ চন্দ্র সেনের অধীনে রামতনু লাহিড়ী গবেষণা সরকারি পদে যোগ দেন। 1937 পর্যন্ত দীনেশচন্দ্র সেনের সঙ্গে লোকসাহিত্য সংগ্রাহক হিসেবে জসিমউদ্দিন কাজ করেন। তিনি পূর্ববঙ্গ গীতিকার একজন সংগ্রাহকও। 10,000-এরও বেশি লোকসঙ্গীত সংগ্রহ করেছেন, যার কিছু অংশ তার সঙ্গীত সংকলন জারি গান এবং মুর্শিদা গানে স্থান পেয়েছে। 1938 সালে জসিমউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন। 1944 সালে বিশ্ববিদ্যালয় ছেড়ে বঙ্গীয় প্রাদেশিক সরকার এবং পরে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের তথ্য ও সম্প্রচার বিভাগে যোগ দেন। কবি জসিমউদ্দিন তাঁর কবিতায় বাংলার অবহেলিত পল্লীর জীবন ও প্রকৃতিকে শিল্প সাহিত্যের উপাদান হিসেবে তুলে ধরেছেন। কবিতার মধ্যেও তিনি বারবার গ্রাম্য আবহকে এনেছেন। প্রিয়জনকে নিমন্ত্রণ করেছেন তার আপন ভুবন গ্রামে। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গাঁয়ে, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়। এজন্য পল্লীকবি হিসেবে পরিচিত হলেও তিনি গ্রাম্য বা লোককবি নন। আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত তিনি একজন আধুনিক কবি। রবীন্দ্র প্রতিভার সময়ে কেউ কিন্তু আলাদা কোনো বৈশিষ্ট্য নিয়ে, স্বাতন্ত্র্য নিয়ে মাথা তুলে দাঁড়াতে পারেনি। কবি নজরুল পেরেছিলেন বিদ্রোহী কবি হিসেবে,
আর কবি জসিমউদ্দিন পেরেছিলেন পল্লী কবি হিসেবে। তিনি কবিতা লিখেছেন, গল্প লিখেছেন, উপন্যাস লিখেছেন, তিনি আখ্যান কাব্য লিখেছেন। এগুলোতে আমরা দেখি যে প্রতিটিতেই উপাদান হচ্ছে পল্লী, পল্লী প্রকৃতি এবং পল্লীর সাধারণ খেটে খাওয়া মানুষ অনেকটাই অর্ধাহারী অনাহারী। উদাহরণ হিসেবে আমরা যে আসমানি কবিতাটার কথাই বলি, সেখানে কিন্তু যে আসমানির চরিত্র, তার পরিবেশ, তার যে অবস্থান, এখানে একটা নিরন্ন মানুষের চিত্রই ফুটে ওঠে। তো এইগুলোর কারণে যেমন পল্লীর একেবারেই সোদামাটির ভিজে গন্ধটা কবি জসিমউদ্দিনের কবিতা পাঠে যেভাবে পাওয়া যায়, অন্যান্য কবিরাও কি লেখেননি? বিশ্বকবি রবীন্দ্রনাথও তো গ্রামকে নিয়ে লিখেছেন, কিন্তু পল্লী কবি জসিমউদ্দিনের লেখায় পল্লী যেন তার সমহিমায় প্রকাশিত হয়েছে। আমরা যেন পল্লীর স্বাদ গন্ধ নিয়ে, তার সেই রূপ রস নিয়ে কবি জসিমউদ্দিনকে আস্বাদন করি। এই জন্যে অন্য কবি থেকে জসিমউদ্দিনকে আলাদা। তিনি পল্লী কবি, কিন্তু এটা কখনোই মনে করার কারণ নেই যে তিনি গ্রাম্য কবি। তার কাব্যে কোথাও গ্রাম্যতা খুঁজে পাওয়া যাবে না এই দিক থেকে। আর তাছাড়া তিনি তো কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কবি জসিমউদ্দিন মার্জিত রুচি এবং শিক্ষিত মননের একজন কবি। সুতরাং তার গল্পে, কবিতায়, লেখায়, সাহিত্যের যে বৈশিষ্ট্যগুলো আমরা খুঁজে পাই, অন্বেষণ করি, সেখানে কিন্তু আধুনিকতার সকল ছোঁয়াই তার মধ্যে আছে। যেমন তার উপমা, রূপক, উৎপ্রেক্ষার যে ব্যবহারগুলো, তার কবর কবিতা বলি, এমনকি এই আসমানি কবিতায় বলি, সজনবাদিয়ার ঘাটে বলি, সেখানে কিন্তু অত্যন্ত আধুনিক। তিনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি কিন্তু অধ্যাপনাও শিক্ষকতা করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। সুতরাং শিক্ষিত মার্জিত কলকাতার বাবু হয়েও তিনি কিন্তু কলকাতার বাবুগিরিটা তার সাহিত্যে কখনোই তুলে আনেন নাই। এই যে তার যে বেদের মেয়ে, এখানে তো বেদে জীবন, এবং বেশিরভাগই তার রচনায় এই পেশাগত শ্রেণীটা কিন্তু ফুটে উঠেছে, তাই না? নকশিকাঁথার মাঠ তো ইংরেজিতে অনুবাদ হয়েছে, তাই না? দ্য ফিল্ড অফ এমব্রয়ডার কুইল্ট, এবং তারপরে সজনবাদিয়ার ঘাট, এগুলোও কিন্তু বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। এবং কবি জসিমউদ্দিনের এই সমস্ত রচনার মধ্যে দিয়ে যে পাণ্ডিত্য ফুটে আসে, এবং এই চরিত্রগুলো কিন্তু আমাদের গ্রাম বাংলায় আজও অবস্থান করে। কাজেই সেদিক থেকেও যদি আমরা বলি, কবি জসিমউদ্দিন অবশ্যই বর্তমান এই একবিংশ শতাব্দীতেও অত্যন্ত প্রাসঙ্গিক এবং অত্যন্ত সমসাময়িক। এই এক গাঁও, ওই এক গাঁও, মধ্যে ধু ধু মাঠ, ধান কাউনের লিখন লিখি করছে নিতই পাঠ। এ গাঁও যেন ফাঁকা ফাঁকা, হেথায় হোথায় গাছ, গেও চাষির ঘরগুলি সব দাঁড়ায় তারি পাঁচ। ও গায়ে যেন জমাট বেঁধে বনের কাজল কায়া, ঘরগুলিরে জড়িয়ে ধরে বাড়ায় বনের মায়া। কবির অনবদ্য সৃষ্টি কাব্যগ্রন্থ নকশিকাঁথার মাঠ। এই কাব্যগ্রন্থকে বাংলা সাহিত্যের অন্যতম শিল্পকর্ম হিসেবেও বিবেচনা করা হয়। পৃথিবীর বিভিন্ন ভাষায় এটি অনূদিত হয়েছে। ইংরেজি ভাষায় দ্য ফিল্ড অব এমব্রয়ডার্ড কুইল্ট নামে অনূদিত হয়েছে নকশিকাঁথার মাঠ। বাংলা ভাষায় এমন গীতিময় কাহিনী কাব্য খুব কমই আছে। এ ধরনের আরও কাব্যগ্রন্থ রয়েছে তার: রাখালি, হাসু, এক পয়সার বাঁশি ও সজনবাদিয়ার ঘাট। তার রচিত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে বেদের মেয়ে, মধুমালা, পল্লীবধূ, গ্রামের মেয়ে, আর উপন্যাসের মধ্যে উল্লেখযোগ্য বোবা কাহিনী। জসিমউদ্দিন বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ৬ জন কবির একজন, আধুনিক বাংলা সাহিত্যের। এবং জসিমউদ্দিনের প্রধান বৈশিষ্ট্য কি? জসিমউদ্দিন যখন ৩০-এর দশকে কবিতা চর্চা করতে আসেন, তখন বাংলা কবিতার প্রধান সমস্যা ছিল কি? তখন পৃথিবীতে দুটো বিশ্বযুদ্ধের মাঝখানে পৃথিবী চিরে চ্যাপ্টা হয়ে গেছে। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পদধ্বনি শোনা যাচ্ছে। তো এইরকম যখন ডামাডোল, সেই সময় জসিমউদ্দিনের বাংলা সাহিত্যে আবির্ভাব। জসিমউদ্দিন এই কোলাহলে ত্যক্ত হলেন, বিরক্ত হলেন, অস্থির হলেন, বিচলিত হলেন। তারপরে তিনি তার পথ ঠিক করে নিলেন। তিনি বললেন, ফিরে চলো মাটির টানে। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে, গাছের ছায়ায় লতায় পাতায় মোর শিশুকাল লুকায়েছে হায়।
আজকে সেসব সরিয়ে সরিয়ে খুঁজিয়ে লাইব তাই। তারপরে মটরশুঁটি ক্ষেতের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে, তো চলতি পথে মটরশুঁটি ক্ষেতের মধ্যে হেঁটে গেলে আপনারা জানেন যে মটরশুঁটি তো লতা, সে তো পায়ে জড়ায় ধরবে, কিন্তু জসিমউদ্দিনের মটরশুঁটি এমনি এমনি পায়ে জড়ায় না। সে বলতেছে, চলতি পথে মটরশুঁটি জড়িয়ে দুখান পা, বলছে ডেকে গায়ের রাখাল একটু খেলে যা। মানে যেন রাখাল ছেলেকে সে ডাকছে যে তুমি আমার সাথে একটু খেলে দিলে যাও না। এটা জসিমউদ্দিন। কাল সে আসিবে মুখখানি তার নতুন চরের মতো, চখার চোখে নরম ডানায় মুছিয়ে দিয়েছে কত। কাল সে আসবে, নায়িকা আসবে কালকে, তার মুখটা কি নতুন চরের মতো, প্রোটোপ্লাজম, নির্মল, কেবল পানির থেকে জেগে উঠছে চরের মাথাটা, সেরকম নিষ্কলুষ নিষ্কলঙ্ক তার অবয়ব। সেখানে কি চখার চোখে নরম ডানায় মুছিয়ে দিয়েছে কত। চরের চাষির ধানের ক্ষেতের মতোই তাহার গা, কোথা বা হলুদ আবছা হলুদ, কোথা বা হলুদ না। এই যে রূপের বর্ণনা দিচ্ছেন যখন, অসাধারণ এক পৃথিবী খুলে যায়। সে বলছে না, আমার বাড়ি যাইও ভ্রমর বসতে দেব পীরা, জলপান যে করতে দেব শালি ধানের চিরা। মানে প্রলোভন দেখাচ্ছে, লোভ দেখাচ্ছে, আমি গেলে কি হবে। তারপরে কি বলতেছে, আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। আপনাদের সব কিছুর মধ্যে একটা ডিফারেন্ট বাংলাদেশ। একেবারে চাষি মজুর কৃষক শ্রমিক ঘামজীবী শ্রমজীবী মেহনতি মানুষের যে নিরাবেগ নিরুপদ্রব অনাবিল সবুজ শ্যামল কোমল পৃথিবী একটা, এই পৃথিবীর রূপকার হলেন জসিমউদ্দিন। উপমা, উৎপ্রেক্ষা, রূপক প্রভৃতি অলঙ্কার প্রয়োগে এবং কাব্য কাহিনী নির্মাণে কবি জসিমউদ্দিনের আধুনিক কবিসত্তাই শেষ পর্যন্ত জয়ী হয়েছে। তার উপন্যাসের গঠন রীতি অনুসরণেও নাগরিক রুচিবোধের পরিচয় লক্ষণীয়। এজন্য খুব সঙ্গত কারণেই বলা যায় যে কবি জসিমউদ্দিনের কাব্যে গ্রামীণ জীবন ও প্রকৃতি রূপায়িত হলেও প্রকৃতপক্ষে তিনি একজন আধুনিক কবি। জসিমউদ্দিন কেবল কবি নন, তার আরও পরিচয় আছে। তিনি গীতিকার, গল্পকার ও ঔপন্যাসিক। তার লেখা ভ্রমণ কাহিনীও রয়েছে। তৎকালীন পাকিস্তানে তার লেখা বাঙালির হাসির গল্প পাঠক সমাজে অত্যন্ত সমাদৃত একটি গ্রন্থ। এই গ্রন্থটি ফোক টেলস অব ইস্ট পাকিস্তান নামে ইংরেজিতে অনুদিত হয়েছে। তার লেখা সজনবাদিয়ার ঘাট 1969 সালে ইউনেস্কোর অনুবাদ প্রকল্পে দ্বিতীয় গ্রন্থ হিসেবে অনুদিত হয়। নিজের সাহিত্য চর্চা সম্পর্কে কবি নিজেই বলেছেন, দেশের অর্ধশিক্ষিত আর শিক্ষিত সমাজ আমার পাঠক পাঠিকা। তাহাদের কাছে আমি গ্রামবাসীদের সুখ দুঃখ ও শোষণ পীড়নের কাহিনী বলিয়া শিক্ষিত সমাজের মধ্যে তাহাদের প্রতি সহানুভূতি জাগাইতে চেষ্টা করি। আর চাই যারা দেশের এই অগণিত জনগণকে তাহাদের সহজ সরল জীবনের সুযোগ লইয়া তাহাদিগকে দারিদ্র্যের নির্বাসনে ফেলিয়া রাখে, তাহাদের বিরুদ্ধে দেশের শিক্ষিত সমাজের মনে বিদ্রোহের আগুন জ্বালাইতে। কবি আব্দুল হাই শিকদারের কাছে এবার জানতে চাইব কবির শিল্পকর্মের বৈশিষ্ট্য সম্পর্কে। পাড়ার লোকেরা আমার কবিগান শুনে মন্তব্য করিত, কালে এই ছেলেটি চেষ্টা করিলে একজন বড় কবিয়াল হইবে, কিন্তু তাহাদের সে ভবিষ্যৎবাণী সফল হইল না। আমি কবিয়াল হইতে পারিলাম না, হইলাম কবি জসিমউদ্দিন। এই স্বগতোক্তি কবির নিজের। জার্মান দার্শনিক ও পণ্ডিত ইউহান জি হার্ডার বলেছেন, ফোক পোয়েট্রি ইজ দ্য সোল অফ এ নেশন, অর্থাৎ লোকজ কবিতা একটি জাতির প্রাণস্বরূপ। গ্রাম বাংলার কাদামাটিতেই প্রাণের সন্ধান পেয়েছিলেন বলেই হয়তো কবি নিজেকে সেভাবে গড়ে তুলেছিলেন। আজীবন কাজের স্বীকৃতিস্বরূপ জসিমউদ্দিন 1958 সালে প্রেসিডেন্টের প্রাইড অব পারফরম্যান্স পুরস্কার, 1976 সালে বাংলাদেশ সরকারের 21 পদক ও 1978 সালে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন। তবে 1974 সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন। 1969 সালে ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় কবিকে সম্মানসূচক ডি.লিট উপাধিতে ভূষিত করে। দীর্ঘ 73 বছর পর 1976 সালের 14 মার্চ কবি না ফেরার দেশে পাড়ি জমান। তাঁর শেষ ইচ্ছা অনুসারে তাকে ফরিদপুর জেলায় তাঁর কাদামাটি মাখা অম্বিকাপুর গ্রামে তাঁর দাদির কবরের পাশে দাফন করা হয়। গোবিন্দপুরে প্রতি বছর জানুয়ারি মাসে তার জন্মদিনকে স্মরণ করে জসিম মেলা নামে একটি উৎসব উদযাপন করা হয়।
তার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলের নামকরণ করা হয়েছে। স্বরূপ তুই বিনে দুঃখ বলবো কারো কাছে রে, স্বরূপ তুই বিনে দুঃখ বলবো কারো কাছে রে, তুই বিনে আর বান্ধবকে মোর আছে রে, প্রাণের স্বরূপ রে, স্বরূপ তুই বিনে দুঃখ বলবো কারো কাছে রে। ও স্বরূপ রে, তুই যে আমার বান্ধব ছিলি, ঘুমের ঘোরে পালাইলি রে, আমি জাগিয়া না দেখলাম চন্দ্র মুখরে, প্রাণের স্বরূপ রে, স্বরূপ তুই বিনে দুঃখ বলবো কারো কাছে রে। ও স্বরূপ রে, আশা করে বাঁধলাম বাসা, না পুরিল মনের আশা রে, আমার আশা বৃক্ষে ডাল ভাঙিয়া গেল রে, প্রাণের স্বরূপ রে, স্বরূপ তুই বিনে দুঃখ বলবো কারো কাছে রে। ও স্বরূপ রে, চাতক রইল মেঘের আশে, মেঘ ভাই সাজায় অন্য দেশে রে, বুঝি জল বিনে চা তোকের প্রাণ গেল রে, প্রাণের স্বরূপ রে, স্বরূপ তুই বিনে দুঃখ বলবো কারো কাছে রে, স্বরূপ তুই বিনে দুঃখ বলবো কারো কাছে রে।
বলবো কারো কাছে।